আসছে বাজেটে আয়কর ও ভ্যাটে বড় ছাড় দিতে যাচ্ছে এনবিআর। 2 ক্যাটাগরিতে কর্পোরেট কর কমছে 2.5%। রেমিটেন্স আয় আবারও রেকর্ড। মে মাসের প্রথম 20 দিনে এসেছে 158,57,00,000 $। দ্বিতীয় দফা নিষেধাজ্ঞায় ট্যুর অপারেটরদের 8,000 কোটি টাকার বেশি লোকসানের শঙ্কা। পর্যটন খাত খুলে দেওয়ার দাবি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। করোনায় ক্ষতিগ্রস্ত বেসরকারি খাতকে সহযোগিতায় ও বিনিয়োগ বাড়াতে আগামী অর্থ বছরের বাজেটে আয়কর ও ভ্যাটে একগুচ্ছ পরিবর্তন আনতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। কর্মকর্তারা জানিয়েছেন, কর্পোরেট কর কমানোর পাশাপাশি আমদানির বিকল্প শিল্পে দেওয়া হবে দীর্ঘমেয়াদী কর ছাড়। ব্যবসার খরচ কমিয়ে আনতে আমদানি পর্যায়ের অগ্রিম করও কমানো হচ্ছে। 2021-22 অর্থ বছরের বাজেটে আয়করে বড় পরিবর্তন আনছে সরকার। গত অর্থ বছরে পুঁজিবাজারের তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট কর 2.5% কমিয়ে 32.5 করা হয়। এবার আরও 2.5% কমিয়ে 30 করা হচ্ছে। তালিকাভুক্ত কোম্পানির করও 2.5% কমিয়ে 22.5 করা হচ্ছে। আর এক ব্যক্তির কোম্পানি ওপিসির কর নির্ধারণ হচ্ছে 25%। আবার কোনো কোম্পানি কমপক্ষে 100 জন তৃতীয় লিঙ্গের নাগরিককে চাকরি দিলে তার কর্পোরেট কর কমবে 5%। এদিকে নারী উদ্যোক্তার কোম্পানির করমুক্ত আয়ের সীমা 50 লাখ থেকে বাড়িয়ে 70 লাখ টাকা করা হচ্ছে। তথ্য প্রযুক্তি নির্ভর সেবার তালিকায় যুক্ত হচ্ছে আরও 6 ধরনের পণ্য। আমদানি নির্ভরতা কমাতে কিছু শিল্পে দেয়া হবে দীর্ঘমেয়াদী কর ছাড়। নতুন কৃষিভিত্তিক শিল্পে 1 কোটি টাকা বিনিয়োগ হলে মিলতে পারে 10 বছরের কর ছাড়। ভ্যাটেও থাকছে অনেক ছাড়। আমদানি পর্যায়ের অগ্রিম কর কমছে 1%। আর কিছু শিল্পকে এই কর থেকে অব্যাহতি দেয়া হবে। ভ্যাট ফাঁকির জরিমানা কমে হচ্ছে অর্ধেক। ইনভেস্টমেন্ট যদি আপনাকে বাড়াতে হয়, এসব ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আরো কিছু উদ্যোগ এবং পলিসিগত উদ্যোগ তারা নিতে পারে, এবং যেসব জায়গায় আমাদের ব্যর্থতা আছে, আমাদের সেটা অবকাঠামো হোক, সেটা স্বাস্থ্য খাত হোক, সেটা প্রাথমিক শিক্ষা হোক, এসব জায়গায় আমাদেরকে আরো বেশি পলিসি ইনসেন্টিভ দেওয়া উচিত। এসব ছাড়ে ব্যবসায় স্বস্তি মিললেও নতুন বিনিয়োগ কতটা বাড়বে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, কর ছাড়ের পাশাপাশি ব্যবসার পরিবেশ উন্নয়নও জরুরি। বিনিয়োগ পরিবেশে কর হার ছাড়াও আরও অন্যান্য এলিমেন্টস আছে। আপনার ইনফ্রাস্ট্রাকচার, স্কিলস এবং প্রোডাক্টিভিটি, আপনার ট্রেড কম্পিটিটিভনেস, যেমন ট্রেড ফ্যাসিলিটেশন, ট্রেড পলিসির সহায়ক ভূমিকা, তার সাথে সাথে রেড টেপস দূর করা। এদিকে নানা ছাড়ে শঙ্কা দেখা দেবে আয় কমার। এ অবস্থায় রাজস্ব ব্যবস্থার সংস্কারে কর প্রশাসনকে ঢেলে সাজানো ও অটোমেশনে জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এই জায়গাগুলোতে যদি আমরা নজর দিই, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আমরা হয়তো বাংলাদেশের কর জিডিপি রেশিও সেটা এখন যে 7.5% আছে, সেখান থেকে হয়তো এটাকে 14-15% নিয়ে যেতে সক্ষম হব, যেটা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা অন্যতম লক্ষ্য। বিশ্লেষকেরা বলছেন, কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নীতি নির্ধারণ ও আদায়কারী কর্তৃপক্ষ আলাদা হওয়া উচিত। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেমিটেন্স আয় আবারও রেকর্ড। এবার চলতি মে মাসের প্রথম 20 দিনে ব্যাংকিং চ্যানেল 158,87,00,000 $। রেমিটেন্স দেশে এসেছে, যা গত বছরের পুরো মে মাসের অঙ্ককে ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মে মাসের প্রথম 20 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন 158,87,80,000 $। গত বছরের পুরো মে মাসে রেমিটেন্স এসেছিল 150,46,00,000 $। এই হিসেবে 20 দিনই পুরো মাসের চেয়ে 8,42,00,000 $। বেশি রেমিটেন্স এসেছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল 10 মাসে রেমিটেন্স এসেছে 2,067 কোটি $। এর আগে কোনো অর্থ বছরে এই পরিমাণ রেমিটেন্স আসেনি বাংলাদেশে। করোনার দ্বিতীয় ধাক্কায় আগামী ডিসেম্বর পর্যন্ত পর্যটন খাত খুলে দেওয়া না হলে শুধুমাত্র ট্যুর অপারেটরদেরই 8,000 কোটি টাকার বেশি লোকসান হবে বলে জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, টোয়াব। দুপুরে পর্যটন খাতের লোকসান নিয়ে এক ভার্চুয়াল আলোচনায় বক্তারা এই কথা জানান। অনুষ্ঠানে পর্যটন সংশ্লিষ্টরা বলেন, করোনার প্রথম ধাক্কায় 5,700 কোটি টাকার বেশি লোকসান হয়েছিল, আর দ্বিতীয় ধাক্কায় পর্যটন খাত পুরোপুরি বন্ধ থাকায় লোকসানের পরিমাণ দ্বিগুণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি তাদের। সেই সঙ্গে ট্যুর অপারেটরদের ব্যবসা টিকিয়ে রাখতে ট্রেড লাইসেন্স ফ্রি কমানোর সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানান তারা।
যখন ডোমেস্টিক ট্যুরিজমটা শুরু হলো, আমাদের স্টেক হোল্ডাররা মোটামুটি কাম আপ করা শুরু হলো, তারপর আবার সেকেন্ড ওয়েভে আবার সবকিছু বন্ধ হওয়াতে আমাদের কফিনে প্যারেক ঠোকার মতো আবার এই এখন সবকিছু খোলা, আমাদের ডেস্টিনেশন গুলো খোলা নয় বিদায় আবার একটু বিপদগ্রস্ত হয়ে পড়ছে আবার। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্য দিবসে ঊর্ধ্বমুখী অবস্থায় লেনদেন হয়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। এই সময় ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক বেড়েছে প্রায় 42 পয়েন্ট এবং লেনদেন ছাড়িয়েছে 2000 কোটি টাকা। পাশাপাশি ডিএসইতে 46 ভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে প্রায় 135 পয়েন্ট। মঙ্গলবার দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে 41.87 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5884 পয়েন্টে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 2008 কোটি 82 লাখ টাকার শেয়ার, যা গত কার্যদিবস থেকে 188 কোটি 74 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 360টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে 164টির, কমেছে 150টির এবং অপরিবর্তিত আছে 46টি প্রতিষ্ঠানের শেয়ার দর। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে এবি ব্যাংক, দ্বিতীয় ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে গ্লোবাল ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 134 পয়েন্টের বেশি, লেনদেন হয়েছে 149 কোটি 30 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি খাতের বাজেট নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম অর্থনীতি সারাদিনের শুরুতেই আগামী বাজেট নিয়ে। তো আপনার কাছে জানতে চাইব যে পুঁজিবাজারে তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট কর হার গত বছরও ছাড় দেওয়া হয়েছিল এবং এই বছরও কিন্তু নতুন বছরে আর কি আরও 2.5% কমিয়ে 30 করা হচ্ছে, 30 ভাগ। এই যে প্রতি বছর এমন ছাড় দেওয়া হচ্ছে, তা আসলে কতটুকু ইতিবাচক হবে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি অবশ্যই ইতিবাচক হওয়ার কথাই, কেননা লিস্টেড কোম্পানিগুলো তারা তো কি বলে রেগুলেটরের নিয়ম কানুন মেনে অনেকগুলো নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে তাদেরকে চলতে হয়। সুতরাং সেখানে তারা যদি একটু করের যদি অবকাশ না পায়, তো তাহলে সেটা তাদের জন্য লাভজনক থাকা এটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেই জন্যই ক্রমান্বয়ে করের হার কমানোর চেষ্টা চিন্তা রয়েছে এবং সেটাও আশা করা যাচ্ছে আগামী বছরেও করের হার লিস্টেড কোম্পানির জন্য আরো কিছুটা কমবে। একবারে তো সবকিছু কমানো সম্ভব হবে না, কেননা আমাদেরকে সাথে সাথে এটাও ভাবতে হবে যে করের হার কমালে আমাদের রেভিনিউ আর্নিং এর ফ্লোটাও ঠিক রাখতে হবে। সুতরাং এখানে প্রত্যাশা এই যে সকলে যথাযথভাবে কর দেওয়ার ব্যাপারে আগ্রহী হবেন এবং তাহলেই এই যে কর ছাড় যেটা দেওয়া হচ্ছে সে ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে রাষ্ট্রীয় কোষাগার। এটাই। তো আপনি যে বলছিলেন যে কর ছাড় দেওয়ার পাশাপাশি আমাদেরকে রেভিনিউ আর্নিং এর বিষয়টাও খেয়াল রাখতে হবে, তো এই ফ্লো ঠিক রাখতে আসলে কি কি করা যেতে পারে? সেটা হচ্ছে যে যেমন পুঁজিবাজারের কথা যেহেতু আমরা বলছি, পুঁজিবাজারেও দেখতে হবে যে ভালো ভালো কোম্পানিগুলো যেন পুঁজিবাজারে আসে থাকে এবং বিনিয়োগকারীরাও ভালো কোম্পানিতে যেন বিনিয়োগ করে তাদের ক্ষতি বা বিনিয়োগের যে একটা সুযোগ তারা পেতে পারে। এখানে যদি এরকম হয় যে এমন কোম্পানিতে সে বিনিয়োগ করলো, তারপরে দেখা গেল তার হিসাব ঠিক নাই, তারপরে সে হঠাৎ করে জেড ক্যাটাগরি হয়ে গেল, কিংবা দেখা গেল যে বেশ কিছুদিন যাবত তার আর কোনো দামের উত্থান পতন নেই এবং পরে দেখা যাবে যে তার ডিভিডেন্ডও পাচ্ছে না, তাহলে তো এটা নিরুৎসাহের কারণ হয়ে যাবে। সুতরাং চাইবো যে হেলদি প্রজেক্টগুলো মানে পুষ্টিকর পুঁজি বা কোম্পানি বাজারে থাকুক এবং তারা তাদের যথাযথ স্বচ্ছতার সাথে তারা ব্যবসা করুক এবং ব্যবসা করলেই পুঁজি বিনিয়োগকারীরা তাদের পুঁজির যে একটা প্রত্যাবাসন পাবে বা ডিভিডেন্ড পাবে সেটা নিশ্চিত হোক, তাহলেই কিন্তু রেভিনিউ আর্নিং ঠিক সমানভাবে চলবে। আর যদি দেখা যায় যে ওনাদের শুধু লসই হচ্ছে, ডিভিডেন্ড হচ্ছে না, তাহলে তো আমার রেভিনিউ আসবে না। তো সুতরাং এর সাথে ওইটাই জড়িত, যেমন আমরা অর্থনীতিতে কি বলছি যে অর্থনীতি সচল হোক, অর্থনীতি সচল থাকলে রেভিনিউ আর্নিং হবে।
তা সুতরাং রেভিনিউ আর্নিং এর টার্গেট দিয়ে বসে থাকলে হবে না। কথা হচ্ছে যে ইকোনমি যাতে সচল থাকে সেটাও, পুঁজিবাজারের ক্ষেত্রেও তাই। পুঁজিবাজারে সুস্থতা এবং স্বচ্ছতা এটা প্রতিষ্ঠিত হোক, ভালো ভালো কোম্পানিরা পুঁজিবাজারে আসুক, লাভজনক কোম্পানিরাই পুঁজিবাজারে আসুক এবং তাদের সেখানে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা। জনাব মজিদ, এখানে আপনার কাছে জানতে চাবো তো যে দেশে তো বিনিয়োগ বাড়ানোর জন্যই মূলত এই কর ছাড় বা অন্যান্য যে সুবিধা আছে তা দেওয়া হচ্ছে, তো এই কর ছাড় দিলেই কি দেশে বিনিয়োগ বাড়বে, কি মনে হয় আপনার? না, এটার সাথে একটা সম্পর্ক আছে। যারা যারা সুষ্ঠুভাবে ইয়ে করছেন, বিনিয়োগ ব্যবস্থা করছেন বা চালাচ্ছেন, তারা যদি তাদের কর হার যদি একটু পার্সেন্টেজ ওয়াইজ যদি কমে আসে, তাহলে তারা আরো বেশি পুঁজি বিনিয়োগে তারা একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সেই স্বাচ্ছন্দ্য বোধ করার কারণেই বলছি যে ক্রমান্বয়ে পুঁজিবাজারের যে করের যে হার সেটি ছাড় দেওয়ার সাথে এটা একটার সাথে একটা কিন্তু খুব ইন্টাররিলেটেড এই জন্যেই যে যারা বিনিয়োগ করছেন বা যে কোম্পানি বিনিয়োগ করছে তাকে যদি একটা সিংহভাগই যদি শুধু কর দিতেই চলে যায়, তাহলে তো তিনি এখানে থাকা তার জন্য খুব সুবিধা হবে না। তো সেই জন্য তাকে পুঁজিবাজারে রাখার জন্য আমাকে প্রলুব্ধ করতে হবে এবং মনে হবে যে যত বেশি বিনিয়োগ হবে তত আমার পরে রেভিনিউ আসবে। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে রাজস্ব ব্যবস্থার সংস্কারে কর প্রশাসনকে ঢেলে সাজানোর কথা বলা হচ্ছে, তো এই সংস্কারের জন্য আসলে কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত? সংস্কারের জন্য বহুদিন যাবতই চলছে যে আমাদের যেহেতু এনবিআর এর লোক সংখ্যা কম, পদ্ধতিগত বিষয়গুলো কম জটিল এবং সব করদাতার সাথে এটা যেহেতু আসে না, সেহেতু অনলাইন যাওয়াটার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে এবং সেই অনলাইনের কাজটা তারা যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন, আইন কানুনগুলোকে যতটা সিম্পলিফাই করতে পারবেন, সহজতর করদাতা বান্ধব করবেন, তত এই এনবিআর এর কর প্রশাসনের সংস্কারটা কার্যকর হবে এবং কার্যকর হলেই করের আওতা বাড়বে, সকল করদাতার কাছে যাওয়া যাবে এবং করদাতার সাথে কর অফিসের যে বর্ষাটা হয়, যে এটা হয়, সেটা অনেকটা কমে আসবে এবং এতে ক্ষেত্র এবং আওতা বাড়বে। সুতরাং অনলাইনটাই আমি মনে করি এখন এই মুহূর্তের সংস্কারের অন্যতম এজেন্ডা এবং সেটা করলেই পুঁজিবাজারের এই রেভিনিউ আর্নিং এর একটা সুবাতাস আসতে পারে। জনাব মজিদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ময়মনসিংহে কেওয়াটখালী স্টিল ব্রিজ নির্মাণে প্রায় 2210 কোটি টাকার ঋণ প্রস্তাব অনুমোদন করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। AIIB ঋণের অর্থে তৈরি হতে যাওয়া সেতুটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এটি হবে দেশের প্রথম আর্ট স্টিল ব্রিজ, যা তুলনামূলকভাবে বেশি নিরাপদ ও টেকসই। সেতুটি নির্মিত হলে ময়মনসিংহ শহরের যানজট কমবে। এটি স্থানীয় ও আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তিতে AIIBর সিনিয়র ইনভেস্টমেন্ট অপারেশন স্পেশালিস্ট নাতালিয়া সানস জানান, এই সেতু নির্মাণে সংস্থাটি ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এর মাধ্যমে সেতু সংরক্ষণ ও ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। লিচুর ভয়াবহ ফলন বিপর্যয় হয়েছে খাগড়াছড়িতে। চায়না 2 ও 3 জাতের লিচুর ফলন পাননি চাষিরা। 2 বছর ধরে ফলন না আসায় অনেক চাষি ক্ষোভ ও হতাশায় লিচু গাছ কেটে ফেলেছেন। বছর জুড়েই বাগান পরিচর্যা করছেন খাগড়াছড়ির চায়না 2 ও 3 জাতের লিচু চাষিরা। খরচও কম হয়নি, কিন্তু ফলন আসেনি গাছে। চাষিরা জানিয়েছেন গত বছরও এই 2 জাতের লিচুর ফলন পাননি তারা। হতাশায় গাছ কেটে ফেলেছেন অনেকে। 1400-1500 গাছ কেটে ফেলছি, আর বাকি যেগুলো আছে সবগুলো কেটে ফেলবো, আমি একটা গাছও রাখবো না। দেশি বলো আর আমাদের চায়না 3 একদম তো আসে না। ফুলের পরাগায়নের সময় তাপমাত্রার তারতম্যের কারণে লিচুর ফলন বিপর্যয় হয়েছে বলে মনে করছেন গবেষকেরা। কৃষি বিভাগ আগে চায়না 2 ও 3 জাতের লিচু চাষে পরামর্শ দিলেও এখন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র উৎসাহিত করছে দেশি জাতে। শুধু চায়না 2 চায়না 3 দিয়ে বাগান না করে এর পাশাপাশি আমাদের বাড়ি লিচু 5 এটি প্রতি বছর সমানভাবে আছে। যতই জলবায়ুর আবহাওয়ার কম বেশি হোক না কেন, এতে প্রতি বছর একই রকম ফল হয়। যদিও এ গুণগত মান হয়তো চায়না 2 চায়না 3 এর সমান হবে না। এদিকে ভালো ফলন পেতে লিচু গাছের বাড়তি যত্ন ও ফাঁদ ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যখন স্ত্রী মাছি পোকা লিচুতে ডিম আপনার
আল দেয় সেখানে ডিম পাড়ে এবং সেখানে পছন্দ ধরে, তারপরে কিন্তু এই দেখা যাচ্ছে যে ওখানে ক্র্যাক করে যায়, ফেটে যায় এবং লিচু অল্প বয়সে লিচু ঝরে পড়ে। বেঁধে দেওয়া যায় সাসপেনশন ট্র্যাপটা, তাহলে কিন্তু মাছি পোকাগুলোকে মেরে ফেলা সম্ভব। খাগড়াছড়িতে বাণিজ্যিকভাবে বেশি চাষ হয় চায়না 2 ও 3 জাতের লিচু। জেলার 2215 হেক্টর জমিতে এই 2 জাতের লিচুর বাগান আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে প্রতি বছর ব্যাংকিং খাতে অতিরিক্ত $1 ট্রিলিয়ন সাশ্রয় হবে। বিল্ডিং দ্য এআই ব্যাংক অব দ্য ফিউচার শীর্ষক সমীক্ষায় উঠে এসেছে তথ্য। এই সমীক্ষায় আরও উঠে এসেছে গ্রাহকদের পরিষেবায় ব্যক্তিগতকরণ বৃদ্ধি, উচ্চ অটোমেশনের মাধ্যমে ব্যয় কমানো, ত্রুটির হার কমিয়ে আনা এবং উন্নত দক্ষতায় ব্যাংকগুলোর রাজস্ব বাড়াতে সহায়তা করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। প্রযুক্তির ছোঁয়ায় প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে ব্যাংকের কার্যক্রম। সহজ থেকে সহজতর হচ্ছে লেনদেন, মুহূর্তেই পাওয়া যাচ্ছে ঝামেলাহীন পরিষেবা। তবে এই খাতের লেনদেনে আমূল পরিবর্তন আনতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। সম্প্রতি মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকিনজির এক সমীক্ষায় উঠে এসেছে ব্যাংকিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের নানা বিষয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এআই এর কারণে বিশ্বে প্রতি বছর এই খাতে অতিরিক্ত সাশ্রয় হবে $1 ট্রিলিয়ন। বর্তমানে গ্রাহকেরা প্রতিদিনের লেনদেনের উল্লেখযোগ্য অংশ ডিজিটাল চ্যানেলের মাধ্যমে পরিচালনা করছেন। দিনে দিনে ডিজিটাল সিস্টেমে বাড়ছে গতি, আর গ্রাহকেরাও এতে অভ্যস্ত হয়ে উঠছেন। এজন্য ব্যাংকগুলোর কাছে তাদের প্রত্যাশাও বাড়ছে প্রতিনিয়ত। ম্যাকেনজির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যাংকগুলোর অফার কেন্দ্রিক ব্যাংকিং থেকে বের হয়ে গ্রাহক কেন্দ্রিক ব্যবস্থায় আরও নজর দেওয়া উচিত। পূর্ববর্তী লেনদেন, বাজেট ও অন্যান্য পরিকল্পনা টুলস বিশ্লেষণের উপর ভিত্তি করে ফি কমানোর সুপারিশের মতন সেবা ব্যাংকগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দিতে পারে। এটি বাড়িয়ে তুলতে পারে গ্রাহকের আর্থিক লক্ষ্য। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। থাইল্যান্ডের পর্যটন খাত পুরোপুরি পুনরুদ্ধারে আরও 5 বছর সময় লাগতে পারে। গতকাল এমন আশঙ্কার কথা জানিয়েছে দেশটির পর্যটন কাউন্সিল। মহামারীর আগে 2019 সালে থাইল্যান্ডের অর্থনীতিতে পর্যটন খাতের অবদান ছিল 1/5। সে বছর দেশটিতে ভ্রমণ করেছে 4 কোটি পর্যটক। আয়ের পরিমাণ ছিল $6,000 কোটি। কিন্তু মহামারীর কারণে গত বছর দেশটিতে আসে মাত্র 67 লাখ পর্যটক। ফলে ব্যাপক লোকসানে পড়েছে পর্যটন নির্ভর দেশটি। দ্রুত পুনরুদ্ধার না হওয়ায় 70 লাখের বেশি কর্মীর কাজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জুলাই থেকে করোনা টিকা প্রাপ্তদের জন্য পর্যায়ক্রমে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। করোনায় মারা যাওয়া কর্মকর্তা কর্মচারীদের ক্ষতিপূরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারতের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তাদের মধ্যে টাটা স্টিল, বাজাজ অটো সহ বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান আছে বলে উঠে এসেছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে। ভারতের সবচেয়ে বড় ধাতু উৎপাদক প্রতিষ্ঠান টাটা স্টিল জানিয়েছে, করোনায় মারা যাওয়া কর্মীর অবসরের বয়স বা 60 বছর পর্যন্ত বেতন, বাড়ি ভাড়া এবং চিকিৎসা খরচ দেওয়া হবে। পাশাপাশি এছাড়াও যারা মারা গেছেন তাদের সন্তানদের স্নাতক পর্যন্ত পড়াশোনার ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি। এদিকে করোনায় মৃত কর্মীদের 2 বছর পর্যন্ত বেতন পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে বাজাজ অটো। এছাড়াও ভারতের ম্যানকাইন্ড ফার্মা 5 বছরের বেতন পরিশোধের ঘোষণা দিয়েছে। 2019 সালে আলিবাবার পর এবার নিজের প্রতিষ্ঠিত বিজনেস স্কুলের দায়িত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন চীনের সফল উদ্যোক্তা জ্যাক মা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। প্রতিবেদনে জানানো হয়, প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে চীনা সরকারের অভিযানের প্রেক্ষিতে কর্পোরেট নির্বাহীদের জন্য গড়ে তোলা অভিজাত বিজনেস স্কুলের প্রেসিডেন্টের পদ থেকে সরে যাচ্ছেন জ্যাক মা। 2015 সালে প্রতিষ্ঠিত হুপান ইউনিভার্সিটি গড়ে তোলেন জ্যাক মা। সম্প্রতি প্রতিষ্ঠানটির নামসহ পাঠ্যসূচিও পরিবর্তন করা হচ্ছে, তবে সেখানে কোনো উচ্চ পদে থাকছেন না জ্যাক মা। এই বিষয়ে এখনও হুপান বা জ্যাক মার পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যে পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 123 টাকা 40 পয়সায়। বেড়েছে ইউরোর দর, বিনিময় হয়েছে 105 টাকা 88 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 24 পয়সায়। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হয়েছে 22 টাকা 74 পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 284 টাকা 7 পয়সায়। কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 20 টাকা 60 পয়সায়। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
আসছে বাজেটে আয়কর ও ভ্যাটে বড় ছাড় দিতে যাচ্ছে এনবিআর। 2 ক্যাটাগরিতে কর্পোরেট কর কমছে 2.5%। রেমিটেন্স আয় আবারও রেকর্ড। মে মাসের প্রথম 20 দিনে এসেছে $158.87 লাখ। দ্বিতীয় দফা নিষেধাজ্ঞায় ট্যুর অপারেটরদেরই 8,000 কোটি টাকার বেশি লোকসানের শঙ্কা। পর্যটন খাত খুলে দেওয়ার দাবি। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।